Hello everyone, how are you all? I hope everyone is finding the blessings of Almighty. আশা করছি আপনার আইএলস জার্নি অনেক ভালো হচ্ছে। আপনার আইএলস প্রিপারেশন নিয়ে আপনি খুবই জোরালোভাবে আগাচ্ছেন। কোথাও কোনো সমস্যা হলে প্লিজ নক মি। আজকের লেসনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট টপিক আইএলসের জন্য। সেটি হচ্ছে আইএলস স্পিকিং মডিউলের খুঁটিনাটি বিষয় আজকে আলোচনা করব। আইএলস স্পিকিং মডিউলে কি আছে, কেমন ধরনের প্রশ্ন আপনি ফেস করতে যাচ্ছেন, কিভাবে আনসার করলে আপনি ভালো স্কোর পাবেন, আউট অফ 9 ব্যান্ড স্কোরের ভিতরে কিভাবে আপনি একটা C1 লেভেল, দ্যাট মিনস অ্যাটলিস্ট 7 পর্যন্ত আপনি টাচ করতে পারেন, এবং কিভাবে আনসার করলে আপনি ইন্টারভিউয়ার মানে আপনার যে পরীক্ষক থাকবে তাকে কিভাবে ইমপ্রেস করা যায় এবং এক্স্যাক্টলি সে কি চাচ্ছে। তো সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো স্পিকিংয়ে সর্বপ্রথম যদি আমি স্পিকিং মডিউলকে আপনাকে সিগনিফাই করতে যাই অথবা এটাকে ডিগনিফাই করতে যাই, তাহলে যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এইটা একটা ইন্টারভিউ। ইট উইল বি অ্যান ইন্টারভিউ। আপনি আপনার লাইফে শিক্ষা জীবনে অনেক ইন্টারভিউ দিয়েছেন, ভাইভা এক্সাম দিয়েছেন। আপনি যদি একজন প্রফেশনাল হয়ে থাকেন তাহলে জব ইন্টারভিউ দিয়েছেন। আপনারা জানেন ইন্টারভিউতে কী হয়। সর্বপ্রথম আপনি যাবেন, যাওয়ার পর আপনার আইডেন্টিফিকেশন চেক হবে। আচ্ছা, আপনি বলছেন আপনার পেপারসগুলো দেখি, আপনি কিনা, আচ্ছা ঠিক আছে বসুন। আপনি এখানে কেন জব করতে চাচ্ছেন, এই প্রতিষ্ঠান সম্পর্কে কি জানেন, এই যে ধরনের প্রশ্নগুলো দিয়ে তারপরে হচ্ছে আপনার ডিটেলস সাবজেক্টিভ নলেজে যে যাওয়া হয়। এই যে প্রসিডিওরটা এই এক্সামেও সেম প্রসিডিওরটা ফলো হবে। আশা করি আপনি একদম রিয়েল লাইফের এক্সাম্পলে বুঝে গিয়েছেন যে আসলে আইএলস স্পিকিং পার্টটা কি হবে, কি হতে যাচ্ছে। এইবার আসি স্পিকিংয়ের ভাষায়, দ্যাট মিনস আইএলস ল্যাঙ্গুয়েজের ভাষায় আসি। এখানে হচ্ছে আপনার আইএলস এক্সামের প্রসিডিওর অনুযায়ী টোটাল 11 থেকে 14 মিনিটের একটা আপনার ইন্টারভিউ হবে। এটাকে আমরা 15 মিনিটের একটা ইন্টারভিউ বলতে পারি। এইখানে এই ইন্টারভিউতে আপনি একটা রুমে যাবেন, আপনার পরীক্ষক সামনে থাকবে, সে আপনাকে সামনে বসাবে, আপনাকে স্টেপ বাই স্টেপ কিছু কোয়েশ্চেন করবে। তার ভিতরে 3টা পার্ট আছে। প্রথম ধাপে আপনার পার্সোনাল ইনফরমেশন, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত লেসনে যাব। সেকেন্ড ধাপে একটা টপিক বেসড আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন জানতে চাইবে বা শুনতে চাইবে এক্সামিনার। তৃতীয় পার্টে যে কিছু ফলো আপ কোয়েশ্চেন্স। দ্বিতীয় পার্টে আপনাকে যে কোয়েশ্চেনগুলো করা হয়েছিল সেই কোয়েশ্চেনের ফলো আপ কোয়েশ্চেন্স করা হবে থার্ড পার্টে। যেমন মোর লাইকলি সেকেন্ড পার্টের কিউ কার্ড টপিক, যেটাকে আমরা আইএলসের ভাষায় কিউ কার্ড টপিক নামে চিনি। কিউ কার্ড টপিক যদি আলোচনা আসে হচ্ছে আপনার ইয়োর ফেভারিট টিচার, তাহলে মোর লাইকলি থার্ড পার্টে যে ফলো আপ কোয়েশ্চেন যেগুলো হবে সেখানে আপনি পাবেন হচ্ছে এডুকেশনাল সিস্টেম রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো পাবেন হচ্ছে যে থার্ড পার্টে। এইভাবে আপনার হচ্ছে সিনক্রোনাইজেশনটা হবে। টোটাল 11 থেকে 14 মিনিট আপনার যে এক্সামিনেশনটা পুরাটাই রেকর্ডেড থাকবে, সম্পূর্ণটা। এবং এখানে মার্কিং করবে 2 জন। যে আপনার এক্সামিনেশন নিচ্ছে ইন পার্সন, সে আরও একজন এক্সামিনার হচ্ছে আপনার রেকর্ডিংটা শুনবে। দ্যাট মিনস আপনার যে কোয়েশ্চেনটা আপনাকে করা হয়েছে এবং আপনি যে আনসারটা দিয়েছেন এটা রেকর্ডিং শুনবে। এই 2 জনের মার্কিংকে অ্যাভারেজ করে তারপরে হচ্ছে কিন্তু আপনার মূল এক্সামের মার্কিংটা আপনি পাবেন। এখন এখানে কথা হচ্ছে এই যে 11 থেকে 14 মিনিটের এক্সাম, এটা আবার কয়েকটা পার্টে বিভক্ত। যেমন ফার্স্ট পার্ট আপনার পার্সোনাল ইনফরমেশন রিলেটেড, এটা ডিউরেশন হবে 5 থেকে 6 মিনিট। তারপরে আপনার যে কিউ কার্ড টপিক রয়েছে সেকেন্ড পার্টে, এইখানে হচ্ছে আপনার 2 মিনিট 3 মিনিট 1 মিনিট প্রিপারেশন টাইম সহ টোটাল 3 মিনিট। আর লাস্টে যে অ্যানালিটিক্যাল পার্ট যেটা আছে বা যেটা আমি ফলো আপ পার্ট বলেছিলাম, ওই পার্টের আপনার সময় হচ্ছে 4 থেকে 6 মিনিট। এই টোটাল মিলিয়ে হচ্ছে আপনার 14 মিনিট, 11 থেকে 14 মিনিট, টোটাল আমরা 15 মিনিটও বলতে পারি। এই হচ্ছে টাইমের আপনার অ্যালোকেশন। এইভাবে আপনার হচ্ছে অ্যালোকেট করে দেওয়া হয়েছে টাইমটাকে। আচ্ছা, এখন কথা হচ্ছে টোটাল কতগুলো কোয়েশ্চেন আপনি ফেস করবেন। পুরো এক্সাম যদি আপনাকে আমি কাউন্ট করে বলি তাহলে আপনি টোটাল 12 থেকে 15টা কোয়েশ্চেন আপনি এখানে ফেস করবেন। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট সবগুলোকে একসাথে কাউন্ট করে যদি বলি তাহলে আপনি 12 থেকে 15টা কোয়েশ্চেন ফেস করবেন টোটাল এক্সামিনেশনের ভিতরে। তো এখন এখানে মার্কিংটা কত? মার্কিং হচ্ছে 0 to 9। মোটামুটি বর্তমান প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের ভিতরে এটা হচ্ছে একটা আতঙ্কের নাম, স্পিকিং, কথা বলাটা।
এটা আমি আপনি খুব ভালো করে জানি, আমাদের ছাত্ররা কথা বলতে চায় না। দিস গাইস ডোন্ট ওয়ান্না টক। এখন কথা হচ্ছে, মজার বিষয় হচ্ছে আপনি সাইকেল চালাতে চান খুব ভালোভাবে, কিন্তু আপনি সাইকেল চালান না। আপনি আপনার লাইফ থেকে একটু চিন্তা করে দেখুন তো, যে আপনি সাইকেল চালানো শিখেছেন অথচ আপনি পড়ে যান নাই, আপনার হাঁটু ছুলে নাই অথবা পা ছুলে যায়নি। এটা কি কখনো সম্ভব? ইজ ইট পসিবল বাই এনি মিনস? নো, কোনোভাবেই সম্ভব না। সুতরাং আপনাকে বলতে হলে, আপনি যদি ভালো একজন স্পিকার হতে চান, ইফ ইউ ওয়ান্না বিকাম আ ফ্লুয়েন্ট স্পিকার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিনস ইউ মাস্ট স্পিক। আপনাকে অবশ্যই বলতে হবে, এবং আপনি যে বলবেন সেই বলাটা প্রথম অবস্থায় অবশ্যই ভুল হবে, এটা আপনাকে মেনে নিতে হবে। ইউ মাস্ট অ্যাডমিট দ্যাট। আপনি এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে আপনি যে বাঙালি, আপনার বয়স 25 হয়েছে, 30 হয়েছে, 40 হয়েছে, যাই হোক না কেন, 20 হয়েছে, 16 হয়েছে, 18 হয়েছে, যাই হোক, হোয়াট এভার, এত বছর ধরে আপনি বাংলা বলছেন, তারপরেও বাংলার ভিতরে কিন্তু ভুল হয়। ইভেন আমারও হয়। ইফ আই সে আই ডোন্ট মেক এনি মিস্টেক, দেন ইট উড বি আ ব্ল্যাটান্ট লাই। এটা একটা ডাহা মিথ্যা কথা হবে যদি আমি বলি যে আমার ভুল হয় না। আমারও হয়, তাহলে আপনার হয়। মাতৃভাষা বলতে যে যদি আমাদের এখনও ভুল হয়, তাহলে একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলতে গেলে ভুল হবে না? এটা কিভাবে সম্ভব হতে পারে? অবশ্যই আমাদের ভুল হবে। ভুল ভ্রান্তি নিয়েই কিন্তু আমাদের বলতে হবে। আমরা যদি বলতে থাকি, রেগুলারলি কন্টিনিউ করতে থাকি, তাহলে দেখা যাবে যে একটা পর্যায়ে আমরা বলতে পারবো। যাই হোক, এটা আমাদের আজকে আলোচনার টপিক না। তো যেটা বলছিলাম, আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের জন্য স্পিকিংয়ে মার্ক ওঠানোটা তুলনামূলক টাফ, কারণ আমরা বলি না। এই ক্ষেত্রে বর্তমান স্ট্যান্ডার্ড অনুযায়ী, মানে 2023 সালের আপনার হচ্ছে জুলাই মাসে এসে যদি আমি আপনাদেরকে বলি, স্ট্যান্ডার্ড অনুযায়ী ন্যূনতম 6.5 না পেলে কোথাও অ্যাপ্লাই করা যাচ্ছে না। 6.5 লাগবে আউট অফ 9-এর ভিতরে। আর যদি 7 বা 7+ করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। এখন আমাকে অনেকে প্রশ্ন করে যে স্যার আমি কি পারবো? আমি তো বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, আমি হচ্ছে মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমি হচ্ছে স্যার ডিপ্লোমায় পড়াশোনা করেছি, আমাদের তো ইংরেজি ছিল না। লাস্ট 10-12 বছর ধরে আমি যে শিক্ষকতা করছি, আইএলস টিচিং করছি, সেখানে যেটা দেখেছি, দেখুন আপনার ব্যাকগ্রাউন্ডের প্রভাব হচ্ছে 10%, আপনি বর্তমানে কেমন পরিশ্রম করছেন সেটার প্রভাব হচ্ছে 90%। আপনার ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, কিন্তু বর্তমানে আপনি অলস, পড়াশোনাই করেন না, কিছুই হবে না। আপনার ব্যাকগ্রাউন্ড খুবই দুর্বল, কিন্তু বর্তমানে আপনি একজন খুবই ডেডিকেটেড পারসন, খুবই পরিশ্রমী, আপনি পারবেন। বিলিভ ইট অর নট, আমি এমনও দেখেছি যে মাস্টার্স কমপ্লিট, বিন্দুমাত্র পড়াশোনা করতে চায় না, লেজি স্টুডেন্ট, তার জন্য 5 ওঠানো খুব কষ্ট, অথচ সুদূর অস্ট্রেলিয়াতে সে হচ্ছে আপনার একটা ওয়্যার হাউসে জব করে, সারাদিন কাজ করার পরে রাত্রেবেলা আমার কাছে অনলাইনে ক্লাস করে, এবং তার ফ্যামিলি সব কিছু মেনটেন করার পর, জব মেনটেন করার পর, তারপরও শুধুমাত্র তার ডেডিকেশন এবং পরিশ্রমের জন্য সে কিন্তু আইএলসে 6.5 স্কোর উঠিয়েছে। অথচ একটা ছাত্র কিচ্ছু করে না, বাড়ি থেকে তার খরচ দেওয়া হয়, সব কিছু দেওয়া হয়, সে 5.5 ওঠাতে পারে না। এই ক্ষেত্রে আমি আপনাকে শুধু এইটুকুই বলবো যে ইটস আপ টু ইউ। ইফ ইউ বিলিভ ইউ ক্যান, দেন ইউ ক্যান। ইফ ইউ ডোন্ট বিলিভ, দেন ইউ কান্ট। আপনি যদি আপনার নিজের উপরে ভরসা রাখতে না পারেন, দেন হাউ ক্যান আই বিলিভ ইউ? আপনি আপনার নিজেকে ভরসা করতে পারছেন না, আমি আপনাকে কীভাবে ভরসা করবো? তো যাই হোক, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো সুতরাং আমাদের 6.5 টার্গেট রেখে সামনে আগাতে হবে। এই এক্সামে কোনো ধরনের পাস ফেল বলে কোনো কিছু নাই, দেয়ার উইল বি নাথিং লাইক দ্যাট। তো এইখানে আপনাকে যখন মার্কিং করা হবে তখন 4টা ক্রাইটেরিয়া দেখা হয়। 4টা ক্রাইটেরিয়া। নাম্বার 1, ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স। আপনি যে ইংরেজি বলছেন এটা কতটুকু দ্রুত গতিতে বলতে পারছেন, ন্যাচারাল ম্যানারে বলতে পারছেন কিনা, এবং আপনার যে কথাগুলো আছে সেগুলো একে অপরের সাথে কানেক্টেড কিনা, এটা হচ্ছে একটা পার্ট। আউট অফ 9কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই তাহলে যেটা দাঁড়ায় 2.25, ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স। তারপরে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন, আপনার উচ্চারণ। আপনি যে ইংরেজিটা বলছেন, এখন আমরা প্রোনাউন্সিয়েশনকে সবসময় অ্যাকসেন্টের সাথে গুলিয়ে ফেলি। দেখুন, আমি যে বাংলা বলছি এটা এক ধরনের অ্যাকসেন্ট, সিলেটের মানুষ যে বাংলা বলছে সেটা আরেক ধরনের অ্যাকসেন্ট, আপনার হচ্ছে ময়মনসিংহের মানুষ যে বাংলা বলছে সেটা আরেক ধরনের অ্যাকসেন্ট, চট্টগ্রামের মানুষ যে বাংলা বলছে সেটা আরেক ধরনের অ্যাকসেন্ট। এগুলো আমাদের ফলো করার প্রয়োজন নাই। স্ট্যান্ডার্ড যে আপনার অ্যাকসেন্ট রয়েছে, প্রোনাউন্সিয়েশন, ওইটা ফলো করলেই হবে। দ্যাট মিনস আমাদের যেমন ঢাকার প্রমিত বাংলা যেটা আছে, ইংরেজির ক্ষেত্রে আমরা ওই প্রমিত ইংরেজিটা বলতে পারলেই হবে, আমাদের লোকাল অ্যাকসেন্ট ফলো করার প্রয়োজন নাই। তো প্রোনাউন্সিয়েশনের এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এগুলো নিয়ে বিস্তারিত লেসন সামনে আরও আসবে। এরপরে হচ্ছে আমাদের যেটা আছে লেক্সিক্যাল রিসোর্স, দ্যাট মিনস LR সংক্ষেপে, এটাতেও 2.25, মানে সবগুলোতে 2.25 করে। তো লেক্সিক্যাল রিসোর্স বলতে কি বোঝায়? লেক্সিক্যাল রিসোর্স বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে সঠিক শব্দের সঠিক ব্যবহার। আমরা এটাকে সবসময়ই ভোকাবুলারির সাথে মিলিয়ে ফেলি বা ওয়ার্ড মিনিংয়ের সাথে গুলিয়ে ফেলি, কিন্তু ব্যাপারটা এরকম না। একদম রিয়েল এক্সাম্পল দিচ্ছি, দেখুন রাইট নাও আমি যদি বলি আই অ্যাম
গিভিং আ ক্লাস লেকচার। এই মুহূর্তে কিন্তু আমি একটা ক্লাসের লেকচার দিচ্ছি। এই যে গিভিং বললাম, এটা হচ্ছে উইক ইংলিশ। আমি যদি বলি আই অ্যাম ডেলিভারিং মাই ক্লাস লেকচার রাইট নাও, দ্যাট ইজ লেক্সিক্যাল রিসোর্স। ডেলিভার হচ্ছে বক্তৃতা দেওয়ার একদম অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, সঠিক শব্দ এটা। সুতরাং যেখানে যে শব্দটার প্রয়োজন আপনি যদি সেখানে সেই শব্দটা ব্যবহার করতে পারেন, তাহলে আপনি লেক্সিক্যাল রিসোর্সের মার্কটা পাবেন। লাস্ট যেটা রয়ে গেছে সেটা হচ্ছে GRA, দ্যাট মিনস গ্রামাটিক্যাল রেঞ্জ অফ অ্যাকুরেসি। এইখানে আপনার হচ্ছে আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আপনার টেন্সের ব্যবহার, আপনার হচ্ছে পার্সনের ব্যবহার, আপনার হচ্ছে প্রোনাউনের ব্যবহার, এই যে বিষয় আসে যা কিছু আছে সমস্ত গ্রামাটিক্যাল রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো আসার দরকার কথা বলার সময় আমাদের খেয়াল করতে হয়, এগুলো সবগুলো চলে আসবে। তো এগুলো হচ্ছে আপনার মার্কিং ক্রাইটেরিয়া। আবার বলছি, সর্বপ্রথম হচ্ছে আপনার ফ্লুয়েন্সি অ্যান্ড কোহারেন্স, তারপরে হচ্ছে প্রোনাউন্সিয়েশন, তারপরে হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, তারপরে হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অফ অ্যাকুরেসি। এই চারটা আপনার ক্রাইটেরিয়ার উপরে বেস করে আপনার হচ্ছে এই 15 মিনিট আপনাকে মার্কিং করা হবে। ইট উইল বি অ্যান ইন্টারভিউ, ওপেন এন্ডেড ইন্টারভিউ। একজন আপনি থাকবেন আর সামনে হচ্ছে আপনার একজন এক্সামিনার থাকবে, মানে পরীক্ষক থাকবে। এই দুইজনই আপনারা একটা রুমে থাকবেন, সামনাসামনি বসা থাকবেন, বিফোর একজন আরেকজনের বিফোরে থাকবেন। আপনাকে কিছু কোয়েশ্চেন থ্রো করা হবে, আপনি কোয়েশ্চেনগুলো রিসিভ করবেন, আনসার দিবেন। এই সমস্ত বিষয়াশয়গুলো এখানে থাকবে। কিভাবে আনসার দিবেন, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সবগুলোর আলাদা আলাদা লেসন আসবে। মার্কিং ক্রাইটেরিয়া নিয়েও একদম টোটাল আলাদা লেসন আসবে, সবগুলো নিয়ে লেসন আসবে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, এই বিষয় নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণই নেই। এই ভিডিওটি যদি আপনার কাছে সামান্যতম মনে হয়ে থাকে যে হ্যাঁ ইনফরমেশনগুলো আপনার জন্য দরকার, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আর মনে হয়ে থাকে যে আপনার কোনো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিরও এই ইনফরমেশনটা প্রয়োজন, তাহলে তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর শেষে সর্বশেষ ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আইএলস কেয়ারে আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের আইএলস রিলেটেড যত ধরনের সমস্যা আছে ওয়ান স্টপ সার্ভিস এখান থেকে দেওয়ার জন্য। তো আপনারা আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও।